আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরো একটা হাই স্কুলের লাভ স্টোরি নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানে একদম সহজ সরল কিউট একটা মেয়ে অনেক বদমেজাজি হ্যান্ডসাম একটা ছেলের প্রেমে পড়ে যায়। আর এই গল্পে ভালোবাসা, বন্ধুত্ব এবং স্কুল জীবনের কাহিনী দেখানো হয়েছে। আশা করি গল্পটা তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা ফ্যাংকে দেখতে পাই। সে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে আমরা ইউ নামের এক কিউট মেয়েটাকে দেখতে পাই। ইউ দেখতে অনেক কিউট হলো সে ছিল অনেকটাই সহজ সরল একটা মেয়ে, অর্থাৎ কিছুটা বলদা টাইপের মেয়ে আর কি, অনেকটা আমার মতো। যাই হোক, তার আজকে এই স্কুলে প্রথম দিন ছিল, তাই সে তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে যাচ্ছিল। তবে যাওয়ার সময় সে একটি দোকান থেকে কফি কিনে নিয়ে যাচ্ছিল। রাস্তার মধ্যে ইউ তাদের স্কুল ড্রেস পরা একটা ছেলেকে দেখে তার সাথে কথা বলার জন্য এগিয়ে আসে, কিন্তু দুর্ঘটনাক্রমে তার পাটা স্লিপ করে, যার ফলে তার হাতে থাকা কফিটা অন্য একটি ছেলের গায়ে এসে পড়ে যায়। যেটা দেখে ইউ সাথে সাথেই ওই ছেলেটার কাছে গিয়ে ক্ষমা চায়, কিন্তু ছেলেটা ছিল খুবই অভদ্র। সে তাকে ক্ষমা করার বদলে উল্টো তার উপর অনেক রেগে গিয়ে বলে, তুমি আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। এই বলে ছেলেটা এখান থেকে চলে যায়। এদিকে আমাদের হিরো ফ্যাংও ইউর সাথে কোনো কথা না বলে অনেকটা অ্যাটিটিউড নিয়ে চলে যায়। আসলে ফ্যাং ছিল ইউর পুরোপুরি বিপরীত, অর্থাৎ সে দেখতে হ্যান্ডসাম হলেও অনেক বেশি বদরাগী ছিল। তারপর আমাদেরকে ক্লাসের দৃশ্য দেখানো হয়। ক্লাস টিচার এসে সবাইকে বলে, আজকে নতুন একজন স্টুডেন্ট ট্রান্সফার হয়ে আমাদের স্কুলে এসেছে, তোমরা সবাই তার সাথে পরিচিত হও। এই বলে ম্যাম স্টুডেন্টকে ক্লাসের ভিতরে ডাকলে আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, এটা ছিল মিস ইউ। তারপর সে নিজের পরিচয় দিচ্ছিল, তখনই দেয়ালে থাকা সার্টিফিকেটটা নিচে পড়ে যায়। এখানে ইউ এটা ওঠায়। তখন টিচার বলে, তুমি এটা ক্লাস মনিটরকে দিয়ে দাও এবং মনিটরের সাথে গিয়ে বসে পড়ো। আর এই ক্লাসের মনিটর ছিল ফ্যাং। থেকে ইউ যখন ফ্যাংকে দেখে তখন তার মনে পড়ে যায়, আরে এটাই তো ওই বদরাগী ছেলেটা যাকে আমি বাস স্টপে দেখেছিলাম, কিন্তু তার তো অনেক অহংকার। তারপর সে সার্টিফিকেটগুলো ফ্যাংয়ের কাছে দেয় আর তার পাশে বসে পড়ে, কিন্তু তার ভাগ্যটা অনেকটাই খারাপ ছিল, কারণ তার সিটটা নিচ থেকে ভাঙা ছিল, যার কারণে সে বসার সাথে সাথেই নিচে পড়ে যায়। তবে এখানে মজার বিষয় হলো এটা, ফ্যাং কিন্তু এই বিষয়টা আগে থেকেই জানতো, তারপরও সে ইউকে কিছুই বলেনি। এদিকে ক্লাসের সবাই মিলে তো ইউকে নিয়ে অনেক মজা করছিল। তারপর ইউ অন্য আরেকজনের পাশে গিয়ে বসে। সে ইউকে বলে, আমাদের মনিটর দেখতে বদরাগী হলো সে ভিতরে ভিতরে কিন্তু অনেক সফট একটা ছেলে। যাই হোক, তারপর আমরা দেখি হেড টিচার ইউকে তার ইনফরমেশন কম্পিউটারে লগ ইন করতে বলে, কারণ তার আইডি কার্ড বানাতে হবে। এদিকে তখনই একটা ছেলে হেড টিচারের রুমে আসে আর সে একটা নোবেল চুরি করতে যায়, কিন্তু তাড়াহুড়ার কারণে তার হাত লেগে ফ্যাংয়ের বানানো একটি রোবট নিচে পড়ে ভেঙে যায়, যা দেখে ছেলেটা তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ইউ তো শব্দ পেয়ে ওই রুমে আসে, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সে এখানে কাউকেই দেখতে পায় না, এই জন্য সে ইউকে পানিশমেন্ট দেয়, কিন্তু ইউ বলে, আমি এটা করিনি, এটা অন্য কেউ করেছে। কিন্তু তারপরও টিচার তার কথা শোনে না। যাই হোক, পরের দিন একটা মেয়ে ইউকে বলে, আজকে আমার জায়গায় তুমি ক্লাসটা পরিষ্কার করে দিবে। বেচারি ইউ মেয়েটাকে আর মানা করতে পারে না আর নিজে ক্লাসরুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। ক্লাসরুম পরিষ্কার করার পর ইউ খাতার মধ্যে একটা দরখাস্ত লিখছিল। তখনই ফ্যাং সেখানে এসে বলে, তুমি আমার খাতায় কেন লিখছ? এবার ইউ ভালো করে দেখার পর বুঝতে পারে আসলে এটা ফ্যাংয়ের খাতা। সে ভুল করে ফ্যাংয়ের খাতায় লিখে ফেলেছে, কারণ তার খাতাটাও দেখতে ঠিক এরকমই ছিল। এই কারণে সে ফ্যাংকে সরি বলে। তার এই কথা শুনে ফ্যাং বলে, তুমি এমন বলত কেন? ইউ বলে, কি বলছো এসব? আমি আবার কি করলাম? এখানে তারা এসব নিয়ে কিছুক্ষণ কথা কাটাকাটি করে। যাই হোক, তার পরের দিন ইউ ফ্যাংয়ের কাছ থেকে জানতে পারে ওই দিন রোবটটা ভেঙেছে অন্য একটা ছেলে, যে কিনা তাদের ক্লাসেই পড়ে। এটা শুনে ইউ তো অনেকটা রেগে গিয়ে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে, তুমি কি এসব করেছো?
এখানে ছেলেটাও ভয় পেয়ে সবকিছু স্বীকার করে নেয়, সাথে ইউর কাছে ক্ষমাও চায়। আর আমাদের উদার মনের ইউ তাকে ক্ষমাও করে দেয়। তারপর ইউ ফ্যাংকে দেখে ভাবে সে ফ্যাংকে যতটা বদরাগী ভেবেছিল আসলে ফ্যাং ততটাও বদরাগী না। তারপর ফ্যাং ইউকে বলে, তুমি তো এই ছেলেটাকে পালিয়ে যেতে দেখেছিলে, তাহলে চিনলে না কেন? ইউ বলে, আমি তো তাকে দেখিনি। ফ্যাং বলে, দেখবে কি করে, তুমি তো একটা বলদ। এসব নিয়ে এখানে তারা দুজন দুষ্টু মিষ্টি ঝগড়া করতে শুরু করে। এভাবেই কিছুদিন কেটে যায়। তারপর স্কুলে এক্সাম হয়। যখন রেজাল্ট আসে তখন ইউ মাত্র 38 নাম্বার পায়। এই নাম্বার দেখে ইউ স্যারকে বলে, এটা আমার রেজাল্ট হতেই পারে না। কিন্তু টিচার তার কথা বিশ্বাস করে না, উল্টো এত কম নাম্বার পাওয়ার কারণে তাকে বকা দেয়। পরের দিন পরীক্ষার পেপার দেখে ইউ বুঝে যায় এটা তার পরীক্ষার খাতা না। তখনই তার মনে পড়ে গতকাল পরীক্ষার হলে তাড়াহুড়ার কারণে সে তার নাম লিখতেই ভুলে গিয়েছে। এই জন্য সে নিজেই নিজেকে বলতে থাকে, আমি কতটা বলদ এটা আমি নিজেও জানি না। তারপর সে এই বিষয়ে টিচারকে বলে, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, টিচারকে বললেও তেমন কোনো লাভই হয় না। তাই সে নিজেই নিজেকে বলতে থাকে, আমার ভাগ্য সবসময় এরকম খারাপ হয় কেন, আমার সাথেই কেন এমনটা হয়। তারপর সে রাতের বেলা চুপি চুপি টিচারের রুমে আসে। এদিকে ফ্যাং তার পিছনে পিছনে এখানে আসে। তখন ইউ তাকে দেখে বলে, আমার এক্সাম পেপার দেখতে হবে, যেন আমি ধরতে পারি যে কার পেপারের সাথে আমার পেপার চেঞ্জ হয়েছে। প্লিজ আমাকে তুমি সাহায্য করো। আর হ্যাঁ, তুমি কিন্তু এখানে আমাকে আবার বলদ বলো না। ফ্যাং বলে, আচ্ছা ঠিক আছে। তারপর ইউ জানালা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু পরক্ষণে এসে দেখতে পায় ফ্যাং এর কাছে এই রুমের চাবি ছিল, আর ফ্যাং রুমের দরজা খুলে ভিতরে ঢুকছিল। এটা দেখে ইউ বলে, আমি আর এত কষ্ট করে জানালা দিয়ে কেন ঢুকবো, আমিও দরজা দিয়ে চলে যাই। এই বলে সেও দরজা দিয়ে ভিতরে ঢুকে। তারপর তারা দুজনেই ভিতরে আসে। ফাইনালি ইউও জেনে যায় তার এক্সাম খাতায় কে নিজের নাম লিখে দিয়েছে। তখনই সিকিউরিটি গার্ড রুমে প্রবেশ করে। এটা দেখে তারা দুজনেই লুকিয়ে যায়। তারপর তারা সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে যায়। এর পরের সিনে দেখা যায় তারা যে যার বাসায় চলে যায়। এদিকে ফ্যাং বাসায় এসে তার একটি ডায়েরি দেখে ভাবতে থাকে, আমার এরকম কেন মনে হচ্ছে যে আমি আগে থেকে ইউকে চিনি। তারপর সে নিজের পুরনো ডায়েরিটা দেখতে থাকে। তখনই আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি ছোটবেলায় একটি মেয়ে তার বেস্ট ফ্রেন্ড ছিল। ফ্যাং তার ওই ভালো সময়গুলো ভেবে স্মাইল করছিল। অন্যদিকে আমরা ইউকে দেখতে পাই সে তার দাদির সাথে থাকে, কারণ তার বাবা মার চাকরির জন্য তারা দেশের বাইরে চলে গিয়েছে। তবে ইউ তার দাদির অনেক খেয়াল রাখে, তার দাদিও তাকে অনেক ভালোবাসে। পরের দিন ইউ লু নামের মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি আমার এক্সামের খাতায় তোমার নাম কেন লিখেছ? লু বলে, না তো, আমি এমনটা করিনি। তোমার কাছে কি এর কোনো প্রমাণ আছে যে আমি তোমার খাতার নাম লিখেছি? ইউ তখন বলে, টিচারকে গিয়ে সবকিছু খুলে বললেই সব সত্যিটা সামনে চলে আসবে। ইউ টিচারকে সবকিছু বলতেই চাচ্ছিল, কিন্তু লু টিচারের সামনে ছিল। টিচার তাকে অনেক বকাবকি করছিল, কারণ তার রেজাল্ট ভালো আসছিল না। এসব দেখে ইউ টিচারের সাথে দেখা না করেই চলে যায়। পরের দিন ক্লাস শেষে লু ইউর সাথে দেখা করে বলে যে আমার বাবা আমার রেজাল্ট খারাপ হলে আমাকে শাস্তি দিবে, এই জন্য তুমি দয়া করে সবকিছু ভুলে যাও। এটা শুনে ইউ তো চিন্তায় পড়ে যায়। যতই হোক এই মেয়েটা তার ক্লাসমেট, তাছাড়া ইউ তো অনেক উদার মনের একটা মেয়ে, তাই সে সবকিছু মেনে নেয়। তারপর সে ফ্যাং এর সাথে দেখা করে। এখানে ফ্যাং তাকে বলে, তুমি এই ব্যাপারে টিচারকে কিছু জানাওনি কেন? ইউ বলে, কারণ লু আমাকে বলেছে সে নেক্সট টাইম এমন কিছুই করবে না, এজন্য আমারও সব ভুলে যাওয়াই উচিত। তারপর টিচার স্কুলে প্যারেন্টস মিটিং এর কথা সবাইকে জানায়। এসব শুনে ইউ টিচারকে বলে, আমার বাবা মা দেশের বাহিরে থাকে, তারা কোনোভাবেই আসতে পারবে না। আমি আমার দাদির সাথে থাকি, কিন্তু তিনিও অনেক অসুস্থ, এজন্য তিনিও আসতে পারবে না। তখন টিচার বলে, তোমার রেজাল্ট দেখেছো তুমি? তোমার রেজাল্ট তো খুবই খারাপ হয়েছে, তাই তোমার কোনো না কোনো রিলেটিভকে অবশ্যই মিটিং এ আসতে হবে। এদিকে ফ্যাংকে একটি মেয়ে মনে করিয়ে দেয় যে তোমার বাবা মার জন্য গিফট নিয়ে যেতে হবে। এটা শুনে ইউ বলে, আমিও তোমার সাথে যেতে চাই।
তারপর তারা দুজন একটি সুপার শপে চলে আসে। এখানে এসে তো ইউ অনেক রকমের খাবারের জিনিস নিয়ে আসে, যা দেখে ফ্যাং বলে, তুমি কি কোনো পার্টি করতে যাচ্ছ নাকি? এগুলো নয়, বরং গিফট কার্ড নিতে হবে। এই বলে সে গিফট কার্ড কিনে নেয়। কেনাকাটা শেষ করে তারা আবারও ক্লাসে চলে আসে। তখনই একটা মেয়ে ইউকে দেয়ালে একটা পোস্টার লাগাতে বলে। ইউ মেয়েটার কথা মতো পোস্টারটা দেয়ালে লাগাতে যায়, কিন্তু তখনই সে স্লিপ করে নিচে পড়ে যাচ্ছিল। তবে তার আগে ফ্যাং এসে তাকে ধরে নেয়, যার ফলে এখানে রোমান্টিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। আর তারা দুজন একজন আরেকজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্কুল শেষে ইউ যখন বাসায় যাচ্ছিল তখনই সেখানে ফ্যাং এসে বলে, তোমার কি লিফট লাগবে? ইউ বলে, না, কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। তবে এখানে ইউ অনেকটা চিন্তিত ছিল, যা দেখে ফ্যাং বলে, আমার মনে হচ্ছে তুমি অনেক চিন্তিত। কি নিয়ে এতটা ভাবছো? প্যারেন্টস মিটিং নিয়ে না তো? ইউ বলে, তুমি কিভাবে জানলে? ফ্যাং বলে, তোমার কথা আমি শুনে ফেলেছি। ইউ বলে, আসলে আমার ফ্যামিলি এখানে নেই, আর আমার দাদিও আসতে পারবে না, এই কারণে আমি অনেক টেনশনে আছি। এটা শুনে ফ্যাং বলে, তুমি কোনো চিন্তা করো না, এসব কিছু আমি দেখে নিব। ইউ বলে, সত্যি? তুমি এটা সমাধান করতে পারবে? তুমি যদি এটা করতে পারো তাহলে তো অনেক ভালো হয়, তুমি সত্যি অনেক ভালো একজন মনিটর। ফ্যাং বলে, হয়েছে, এবার চুপ করো, অনেক বলে ফেলেছ। তার পরের দিন সবাই সবার বাবা মাকে নিয়ে মিটিং এ আসে। তখন ফ্যাং তার মাকে নিয়ে আসে, এই কারণে ইউও বেঁচে যায়। মিটিং শেষে তাকে অনেক খুশি দেখাচ্ছিল, কারণ তার বাবা মাকে আসতে হয়নি। তখনই তার ফ্রেন্ড বলে, ফ্যাং এর মা একজন জর্জ আর তার বাবা একজন প্রফেসর, এই কারণে সে এতটা ইন্টেলিজেন্ট হয়েছে। আর আমি শুনেছি গতকাল তুমি নাকি ফ্যাং এর হাতে ঝুলছিলে, ও কি তোমাকে সাহায্য করেছে নাকি তোমাদের ভিতরে অন্য কিছু চলছে? আমাকে বলো। এটা শুনে ইউ তো লজ্জা পায়, তবে সে কিছু না বলে এখান থেকে চলে যায়। স্কুল টাইম শেষ হয়ে যাওয়ার পর সে ফ্যাংকে বলে, আসো আমরা একসাথে জুস খাই, কিন্তু ফ্যাং বলে, তুমি খেয়ে নাও। ইউ বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে সে দুইটা ড্রিঙ্কস একসাথেই খাচ্ছিল আর বলছিল, এমনি তো আমার অনেক তৃষ্ণা পেয়েছে, আমি নিজেই দুইটা খেয়ে নিতে পারবো। ফ্যাং বলে, এসব কথা বাদ দিয়ে এখন চলো। তারপর তারা দুজন একসাথে যেতে থাকে। তবে ফ্যাং যেহেতু তাকে সাহায্য করেছিল, এই কারণে আজকে ইউ ফ্যাংকে তার বাসায় নিয়ে আসে আর তার দাদির সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে তার দাদি ফ্যাংকে বলে, তোমরা দুজন ক্লাসের সামনে বসার চেষ্টা করবে, কারণ ইউর চোখে সমস্যা রয়েছে। এদিকে এসব শুনে ইউ বলে, দাদি আমি ঠিক জায়গায় বসি, আর এখন আমার চোখেও কোনো সমস্যা নেই। যাই হোক, তারপর ফ্যাং চলে যেতে চায়, কিন্তু দাদি তাকে বলে আজকে তাদের সাথে ডিনার করে যেতে। ফ্যাং বলে, না, দেরি হয়ে যাবে, আরেকদিন এসে খাবো। তখন ইউ বলে, তুমি যদি এখন খাবার না খেয়ে যাও তাহলে আমার দাদি তোমাকে এখান থেকে কখনোই যেতে দিবে না। এই কারণে ফ্যাংকে এখানে থেকে যেতে হয়। তারপর ইউ ফ্যাংকে নিজের রুম দেখায়। তখনই আবার দাদি ইউকে ডাকে, তাই ইউ তার দাদির কাছে চলে যায়। তখনই ফ্যাং ইউর ছোটবেলার একটি ছবি দেখতেই যাবে, তবে তার আগেই ইউ খাবার নিয়ে চলে আসে, যার ফলে তার আর ছবিটা দেখা হয় না। তারপর যখন তারা খাবার খাচ্ছিল তখন খাবার খেয়ে ফ্যাং এর প্রচুর ঝাল লেগে যায়, তাই সে ইউকে ইশারা করে বলে তাকে পানি দেওয়ার জন্য। কিন্তু বলদা ইউ মনে করে ফ্যাং এর গলায় হয়তো খাবার আটকে গিয়েছে, এই জন্য সে তাড়াতাড়ি উঠে গিয়ে ফ্যাং এর পিঠে বারবার ঘুষি দিতে থাকে আর ওকে দাঁড় করিয়ে পিছন থেকে ঝাঁকাতে থাকে, যাতে সব খাবার বাহিরে বের হয়ে আসে। কি একটা অবস্থা ভাবুন। তারপর ইউ বলতে থাকে, দাঁড়াও, অন্য কিছু ট্রাই করি। তখনই ফ্যাং পানি নিয়ে বলে, আমি তো এটা চাইছিলাম, আর তুমি এসব কি করে বেড়াচ্ছ? ইউ বলে, আগে বলবে না? আমি তো ভেবেছিলাম তোমার গলায় কিছু একটা আটকে গিয়েছে। ফ্যাং বলে, অনেক হয়েছে, এখন আমি যাচ্ছি। ইউ বলে সে এখান থেকে চলে যায়। ফ্যাং চলে যাওয়ার পর ইউ ভাবে, আমি কতটা বলদ, কেন বুঝতে পারিনি যে তার ঝাল লেগেছে। পরের দিন টিচার সবাইকে বলে স্কুলে একটা ফেস্টিভ্যাল হবে, তাই সেখানে কয়েকজনকে পার্টিসিপেট করতে হবে, আর এখন তোমরা কে কে সেখানে পার্টিসিপেট করবে সেটাই বাছাই করা হবে। তারপর আমরা দেখি ইউকেও বাছাই করা হয়, এই কারণে তাকে যেতে হবে রিহার্সাল করতে। তারপর তারা সবাই যখন রিহার্সাল করছিল তখন ইউ বারবার নিজের লাইনগুলোই ভুলে যাচ্ছিল, যা দেখে সেখানে থাকা সবাই বলছিল এভাবে রিহার্সাল করলে আমাদের তো বছর লেগে যাবে। তখনই ফ্যাং ইউকে বলে,
তুমি আগামীকাল ভালো করে নিজে প্র্যাকটিস করে আসবে। ইউ বলে, আমি তো আগেই বলেছিলাম আমাকে নিও না, আমি এসব পারবো না। তখন ফ্যাং বলে, ঠিক আছে তাহলে তুমি কাল থেকে এখানে এসো না। এখানে এসে ইউকে আরো অনেকগুলো কথা শুনিয়ে চলে যায়। এদিকে বেচারি ইউ তো ফ্যাং এর এসব কথাগুলো শুনে অনেক মন খারাপ করে। সে মনে মনে বলে, ফ্যাং তুমি সবসময় আমার সাথে এমন করো, তুমি অনেক খারাপ মনিটর। যাই হোক, পরের দিন ইউ যখন স্কুলে আসছিল তখন একটা ছেলের বাস্কেটবল খেলতে গিয়ে ইউর সাথে ধাক্কা লেগে যায়। এই কারণে ইউ পানিতে পড়ে যায়। তখনই আবার এ রাস্তা দিয়ে আমাদের ড্রামার সেকেন্ড মেন লিড লি যাচ্ছিল। এখানে লি সাইকেল থেকে নেমে ইউকে পানি থেকে বের করে, এই জন্য ইউ তাকে ধন্যবাদ দেয়। তারপর তারা দুজন একজন আরেকজনকে নিজের নাম বলে। এখানে আমরা বুঝতে পারি লি ইউর সাথে বন্ধুত্ব করতে চায়, কারণ তারা একই স্কুলে পড়ে। তারপর রেস্টুরেন্টে ইউ যখন তার ফ্রেন্ডের সাথে খাবার খাচ্ছিল তখন ফ্যাং তাকে কান্না করতে দেখতে পায়। তবে ইউর অনেক ঝাল খাওয়ার কারণে তার চোখ দিয়ে পানি পড়ছিল। এদিকে ফ্যাং ভাবে ইউর হয়তো মন খারাপ, তাই সে এভাবে কান্না করছে। যাই হোক, রাতের বেলা ইউ একাই নিজে নিজে কথা বলতে থাকে। সে এখানে বলে, ফ্যাং তুমি কেন আমার সাথে এরকম করো? আমি তো আর জেনে বুঝে ভুল করি না। তারপর আমরা দেখি ইউ পুরো রাত জেগে নিজের লাইনগুলো মনে রাখার চেষ্টা করে, যেন পরের দিন তার মিস্টেক না হয়। পরের দিন ক্লাসে এসে ইউ ফ্যাংকে ইগনোর করতে থাকে, কারণ ফ্যাং ওই দিন রিহার্সালের সময় তাকে অনেক বকা দিয়েছিল। এমনকি ক্লাস শেষ হওয়ার পরও ইউ ফ্যাং এর সাথে কথা বলে না। তখন ফ্যাং ইউকে বলে, তুমি যদি পার্টিসিপেট না করো তাহলে তুমি আমার স্ক্রিপ্ট অন্য কাউকে দিয়ে দাও। ইউ বলে, কোন গাধা বলেছে যে আমি পার্টিসিপেট করব না? আমি অবশ্যই পার্টিসিপেট করব। তারপর আমরা দেখি সবাই রিহার্সাল করছিল। তখন ইউ ফ্যাংকে একটা কোকা কোলা দেয়। এদিকে তখনই একজন ক্লাসমেট ফ্যাংকে বলে, তুমি যদি কোকা কোলাটা না খাও তাহলে আমাকে দিয়ে দিতে পারো। কিন্তু ফ্যাং কোকা কোলাটি তার ক্লাসমেটকে দেয় না। পরের দিন ক্লাস করার সময় ইউ ক্লাসের মধ্যে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠলে ফ্যাং বলে ওঠে, বলদ একটা মেয়ে, ক্লাসে এইভাবে ঘুমাচ্ছ কেন? তুমি জানো না দুইটা কাজ একসাথে করা যায় না? মানে ঘুম আর পড়াশোনার কথা বলছিল আর কি। এবার ইউ তার কথার জবাবে বলে, স্মার্ট ছেলে, তুমি সবসময় আমার ভুল না ধরে নিজের কাজগুলো ঠিকভাবে করো। তারপর আমরা দেখি যখন ইউ রিহার্সাল করছিল তখন ফ্যাং তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, তবে ইউ তাকে ধরে ফেলে। এবার ফ্যাং বলে, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, চলো দুজন একসাথে যাই। ইউ বলে, না আমি আমার কোটটা আনতে ভুলে গিয়েছি। এটা শুনে ইউ ফ্যাংকে বলে, তুমি নিজেকে কেন ভুলে যাও না? তারপর সে ইউকে নিজের কোটটা পরিয়ে দিয়ে বলে, ওই দিন আমি তোমাকে অনেক বেশি বলে ফেলেছিলাম, তুমি কোনো মাইন্ড করো না, আমি তো শুধু চেয়েছিলাম তুমি যেন ভালো করো। ইউ বলে, তুমি কি আমার কাছে ক্ষমা চাইছো? তবে ফ্যাং তার এ প্রশ্নের কোনো উত্তর দেয় না। তারপর তারা দুজন বাস স্টপে একসাথে আসে। এখানে ইউ ফ্যাংকে ধন্যবাদ জানায়, এমনকি সে আজকে ফ্যাং এর ব্যবহারে অনেক খুশি হয়েছে। তারপর আমাদেরকে কম্পিটিশনের দিন দেখানো হয়। আজকে ইউ কিছুটা নার্ভাস ছিল, তবে সে নিজেকে সামলে নেয়। যাই হোক, এখানে আজকে তাকে গ্রামের মেয়ে রোল প্লে করতে হবে। তারপর অভিনয় শুরু হওয়ার পর সে অনেক ভালোভাবে অ্যাক্টিং করে, কিন্তু তার ভাগ্যটা আসলেই খারাপ ছিল, কারণ অ্যাক্টিং করার সময় দুর্ঘটনাক্রমে তার জুতাটা গিয়ে লিয়ের কাছে পড়ে যায়, যেটার কারণে ইউর মনটা অনেক খারাপ হয়ে যায়। তারপর অভিনয় শেষ হয়ে যাওয়ার পরও ইউকে অনেক দুঃখী দেখতে পাই। সে সবার কাছে ক্ষমা চায়, কারণ সে বুঝতে পেরেছে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে, যে কারণে তারা হেরে যেতে পারে। তারপর সে যখন চলে যাচ্ছিল তখন লি এসে তাকে তার জুতাটা দেয়। এইদিকে অন্য স্টুডেন্টরা বলতে থাকে, দেখো দেখো, ওইটাই তো ওই মেয়েটা যার জুতো বাতাসে উড়ে গিয়েছিল। ওদের কথা শুনে ইউর মন তো আরো বেশি খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর ফ্যাং তার কাছে আসে। তখন ইউ বলে, আমি অনেক পরিশ্রম করেছিলাম, তারপরও আমি খারাপ করে ফেললাম। আমি চেষ্টা করেছিলাম যাতে আমার কোনো ভুল না হয়, কিন্তু তাও আমার ভুল হয়ে গেল। আমি কি করব বলো? তখন ফ্যাং তার মাথায় হাত রেখে বলে, রেজাল্ট যাই হোক না কেন তুমি অনেক ভালো পারফরমেন্স করেছো, তাই তুমি আর মন খারাপ করে থেকো না। তখনই ফ্যাংকে তার একজন ক্লাসমেট ফোন করে বলে, তোমাদের সবাইকে অনেক অভিনন্দন, বিশেষ করে ইউকে, কারণ ইউ তো বেস্ট পপুলার অ্যাক্টিং এর পুরস্কার পেয়েছে। এই নিউজটা শুনে ফ্যাং
ফ্যাং ইউকে বলে, আরে গাদা মেয়ে, কান্নাকাটি এবার বন্ধ করো, আমরা জিতে গিয়েছি এবং তুমি তো বেস্ট অ্যাক্ট্রেসের পুরস্কার পেয়েছো। এটা শুনে ইউ তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে খুশিতে নাচতে শুরু করে দেয়। যাই হোক, তারপর রাতের বেলা ইউ বসে বসে ভাবছিল, আজকে যদি আমি আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ডকে কাছে পেতাম তাহলে কতই না ভালো হতো। তুমি কোথায় চলে গেলে? আমার কথা কি তোমার একটু মনে পড়ে না? অন্যদিকে ফ্যাং এরও একই পরিস্থিতি, সেও তার বেস্ট ফ্রেন্ডকে অনেক মিস করছিল। পরের দিন আমরা দেখি লি অনেকটা দুষ্ট টাইপের ছেলে ছিল। সে সবাইকে ব্ল্যাকমেল করে নিজের হোমওয়ার্ক করিয়ে নিত। এদিকে ইউ যখন লাইব্রেরির ভিতরে ছিল তখন লি তাকে ফলো করে আর ইউর সাথে এসে দেখা করে বলে, তুমি ওই মেয়েটা না যে আমার উপর জুতা মেরেছিলে? ইউ বলে, এখানে না, চলো আমরা এ বিষয় নিয়ে বাইরে গিয়ে কথা বলি। কিন্তু লি বলে, আমি কিন্তু সবাইকে বলে দিব। ই বলে, তুমি আমার কাছে কি চাও? লি বলে, তেমন কিছু না, তুমি শুধু আমার হোমওয়ার্ক গুলো করে দিবে, এতেই হবে। আর এখন বাধ্য হয়ে ইউকে রাজি হতে হয়। পরের দিন লি এসে ইউর কাছ থেকে নিজের হোমওয়ার্কের খাতাটা নিয়ে যায়। তবে এসব দেখে ফ্যাং এর একদমই ভালো লাগে না, এই কারণে সে নিজেও ক্লাস থেকে চলে যায়। তারপর রাতে আমরা ফ্যাংকে অনেকটা চিন্তিত দেখি। আসলে সে একদমই চায় না যে অন্য কেউ ইউর কাছে আসুক আর তার সাথে কথা বলুক, যা দেখে আমরা বুঝতে পারি ফ্যাং আস্তে আস্তে ইউকে পছন্দ করতে শুরু করেছে। এই জন্যই সে চায় না অন্য কোনো ছেলে ইউর কাছাকাছি আসুক। তারপর থেকে ফ্যাং যখনই ইউকে লিয়ের সাথে কথা বলতে দেখে তখনই তার অনেক বেশি জেলাস ফিল হয়। এদিকে লিও চেষ্টা করে ইউকে নিজের বন্ধু বানাতে। তারপর ক্লাসের একটি মেয়ে ইউকে জিজ্ঞাসা করে, তোমার সাথে ওই হ্যান্ডসাম ছেলেটা কে ছিল? এদিকে এই কথাটা শুনে ফ্যাং তো আরো বেশি রেগে যায় আর সে এখান থেকে চলেই যায়। তারপর রাতে নিজের ফ্রেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য নিজের হাতে কার্ড বানায়। অন্যদিকে ফ্যাং ইউর সোশ্যাল মিডিয়ার সাইট চেক করছিল আর ভাবছিল যে সে ইউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না পাঠাবে না। অনেক চিন্তা ভাবনা করে ফ্যাং জীবনের প্রথম কোনো মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। পরের দিন ইউ ফ্যাংকে বলে, আমি কি তোমার হোমওয়ার্কটা ধার নিতে পারি? ফ্যাং বলে, যদি নিজের হোমওয়ার্ক করার সময় না থাকে তাহলে তুমি অন্যের হোমওয়ার্ক কেন করে দাও? তোমার কি কোনো বুদ্ধি নেই? ইউ বলে, প্লিজ আমাকে তোমার হোমওয়ার্কটা ধার দাও, তা না হলে আমাকে পানিশমেন্ট পেতে হবে। এতবার রিকোয়েস্ট করার ফলে ফ্যাং নিজের হোমওয়ার্কটা তাকে দিয়ে দেয়। তারপর একদিন ইউ জানতে পারে লি শুধু তাকে না অন্য মেয়েদেরকে দিয়েও হোমওয়ার্ক করিয়ে নিত। এটা শুনে ইউ লির সাথে দেখা করার জন্য আসে। তখনই সে দেখতে পায় যে আগে থেকেই লি হেড টিচারের অফিসে ছিল, অর্থাৎ অলরেডি সে যে অন্যদেরকে দিয়ে হোমওয়ার্ক করাতো সেটা স্যার জানতে পেরে গিয়েছিল। যাই হোক, তারপর লি ইউর কাছে এসে বলে, এত সুন্দর করে হ্যান্ডরাইটিং দিয়ে লেখার কি দরকার ছিল? তোমার জন্যই আমি আজকে ধরা পড়ে গেলাম। ইউ বলে, একদম ঠিক হয়েছে। তারপর ক্লাস চলাকালীন ইউ তার ফ্রেন্ডকে জন্মদিনের কার্ডটা দিতে যায়, কিন্তু তখনই এটা টিচার দেখে ফেলে আর তিনি অনেক রেগে যায় এবং ইউকে বলে তিনি ইউর বাবা মার সাথে দেখা করতে চায়। এখানে ইউ টিচারকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভই হয় না। এখানে সিচুয়েশনটা বেশি খারাপ দেখে ফ্যাং দাঁড়িয়ে পুরো দোষটা নিজের উপরে নিয়ে নেয় আর বলে, স্যার কার্ডটা আমারই ছিল। আর এই কারণে ইউ বেঁচে যায়, তবে তাকে ছোটখাটো একটা শাস্তি দেওয়া হয়। তারপর ওর বান্ধবী তাকে বলে যে ফ্যাং কিভাবে হিরোর মতো এসে তোমাকে বাঁচালে দেখলে? ইউ বলে, হ্যাঁ আসলেই ফ্যাং অনেক ভালো মনের একজন ছেলে, সে সবসময় আমাকে সাহায্য করে। এদিকে তাদের দুজনের কথা আবার ফ্যাং শুনছিল। তারপর আমরা জানতে পারি স্কুলে একটা খেলার অনুষ্ঠান হবে। এখানে লি এসে জাম্প করার আগে ফ্যাংকে শুনিয়ে ইউকে বলে, আমি যদি জিতে যাই তাহলে আমি তোমার সাথে জুস খাবো। এদিকে ফ্যাং তো তার এসব কথা শুনে ভিতরে ভিতরে খুবই রেগে যাচ্ছিল আর একজন আরেকজনকে শত্রুর মতো দেখছিল। তারপর লি 5.3 মিটারের জাম্প করে। এটা দেখে ইউ বলে, ওয়াও, লিয়ের থেকে ভালো কেউই করতে পারবে না। এটা শুনে ফ্যাং বলে, আমি এর থেকেও ভালো করতে পারবো। ইউ বলে, আসলেই তুমি করতে পারবে? সত্যি যদি তুমি এমনটা করতে পারো তাহলে আমি সবার সামনে তোমার নাম ধরে চেয়ার আপ করবো। আর এবার ফ্যাংও জাম্প করে 5.4 মিটারে। এর মানে সে লিয়ের থেকে 1 মিটার বেশি গিয়ে জিতে গিয়েছে। তারপর ইউ লিকে বলে, তুমি তো হেরে গিয়েছো আর ফ্যাং জিতে গিয়েছে। যাই হোক, এভাবে দিনগুলো কাটছিল। একদিন কেমিস্ট্রি
ক্লাসে ইউ ব্যথা পায়, যা দেখে ফ্যাং তাড়াতাড়ি এসে তার ট্রিটমেন্ট করে। এটা দেখে ইউরও অনেক ভালো লাগে, সে মনে মনে অনেক খুশি হয়। তারপর তারা সবাই স্টুডেন্ট ট্রিপে আসে। এখানে ইউ লুকিয়ে লুকিয়ে ফ্যাং এর ছবি তুলছিল, কিন্তু এটা আবার একজন ক্লাসমেট দেখে জোরে জোরে বলতে থাকে, এই দেখো ইউ মনিটরে ছবি তুলছে। এদিকে এই কথা শুনে ফ্যাং তো ইউর কাছ থেকে এসে ফোনটা নিয়ে নেয়, তবে সে ফোনটা নিয়ে ইউর সাথে একটা সেলফি তোলে। এটা দেখে ইউ বলে, আমি তো ভেবেছিলাম তুমি আমার ফোনটা পানিতে ফেলে দিবে। ফ্যাং বলে, আমি এতটাও খারাপ না, তুমি আমার বিষয়ে কি এরকম খারাপ ভাবো নাকি? ইউ বলে, না না, এরকম কিছু না। তারপর তারা দুজন এখানে কথা বলতে থাকে। এদিকে তাদের দুজনকে এভাবে হেসে হেসে কথা বলতে দেখে লি আবার একটু কষ্ট পায়। যাই হোক, তারপর তারা সবাই মাউন্টেনের উপরে যাচ্ছিল, তখন ইউ স্লিপ খেয়ে পাহাড় থেকে পড়ে যেতে নিচ্ছিল, যা দেখে ফ্যাং তার হাতটা বাড়িয়ে দিয়েও থেমে যায়। আর আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি এরকম একটা অ্যাক্সিডেন্ট ছোটবেলায় ফ্যাং এর বোনের সাথে হয়েছিল, কিন্তু ওই সময় ফ্যাং তাকে পড়ে যাওয়া থেকে আটকাতে পারেনি। আর এসব মনে পড়ে যাওয়ায় ফ্যাং এখানে একদম ফ্রিজ হয়ে গিয়েছিল। কাহিনী আবারও বর্তমানে চলে আসে, আর আমরা দেখি লি ঠিক টাইমে এসে ইউকে বাঁচিয়ে নেয়। আর ফ্যাংকে বলে, তুমি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো? ও যদি এখন পড়ে যেত তাহলে কি হতো? কিন্তু ফ্যাং লিয়ার কথায় কোনো উত্তর দেয় না, শুধু ইউকে সরি বলে এখান থেকে চুপচাপ চলে যায়। তারপর আমরা দেখি ট্রিপের সময় ইউ আর ফ্যাং দুজন দুজনের সাথে অনেক ভালো সময় কাটায়। ফ্যাং তো এখানে ইউর সাথে অনেক ভালো ব্যবহার করে, এভাবে তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আর তারা দুজন এই বিষয়টাতে অনেক বেশি খুশি ছিল। আস্তে আস্তে তাদের দুজনের বন্ধুত্ব আরো গভীর হতে শুরু করে। যাই হোক, এভাবে আরো কয়েক মাস কেটে যায়। এখন স্কুলের ফাইনাল এক্সামের সময়ও চলে এসেছিল। তারা সবাই তাদের রেজাল্ট নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ রেজাল্ট ভালো হলে সবাই একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে। এদিকে ইউ তো এসব নিয়ে অনেক চিন্তিত ছিল, সে দুঃখী হয়ে বসেছিল। তখনই ফ্যাং এসে ওকে বুঝায় আর তাকে মোটিভেট করে। তারপর ফ্যাং ইউকে বলে সে তাকে প্রত্যেকদিন পড়াবে, যাতে করে তার রেজাল্ট ভালো হয়। এটা শুনে ইউও রাজি হয়ে যায়, আর সে মনে মনে অনেক খুশিও হয়। তারপর একদিন পড়াতে গিয়ে রাত হয়ে যায়। ফ্যাং ইউকে বলে, আমি তোমাকে তোমার বাসা পর্যন্ত নিয়ে যাব। তারপর তারা দুজন একসাথেই যাচ্ছিল। এখানে আমরা বুঝতে পারি তারা দুজনেই কাছাকাছি আসছিল, আর তারা একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছে। যাই হোক, সবকিছুর জন্য ইউ বেশ খুশি ছিল, কারণ ফ্যাং তাকে পড়াশোনায় সাহায্য করছে, এমনকি তার সাথে এখন আর খারাপ ব্যবহারও করে না। এই কারণে সে ফ্যাংকে ধন্যবাদ জানায়। তারপর রাতের বেলা ফ্যাং অনেক ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে, আর এখান থেকে আমরা জানতে পারি ছোটবেলায় খেলার সময় ফ্যাং এর বোন পাহাড় থেকে নিচে পড়ে আহত হয়ে গিয়েছিল। এই বিষয়টা সে এখনো পর্যন্ত ভুলতে পারেনি, আর এই কারণে সে এখনো নিজেকে অপরাধী মনে করে। পরের দিন ইউর একজন ক্লাসমেট এসে আবারও তাকে পোস্টার লাগানোর দায়িত্ব দেয়, কিন্তু এবার ফ্যাং এসে তাকে সাহায্য করে। কিন্তু যখন সে পোস্টারটি লাগাতে যাচ্ছিল, তখনই ওর ছোটবেলার ওই অ্যাক্সিডেন্টের কথাটা মনে পড়ে যাওয়ায় সবকিছু তার চোখের সামনে ভেসে ওঠে। এই কারণে সে ব্যালেন্স হারিয়ে ফেলে। এটা দেখে ইউ তাকে নিচে নামিয়ে আনে আর জিজ্ঞাসা করে, তুমি কি উচ্চতাকে ভয় পাও? ফ্যাং বলে, হ্যাঁ কিছুটা। তারপর ইউ দেয়ালে পোস্টার লাগায়, আর ফ্যাং তার পাটা ধরে রাখে যাতে সে পড়ে না যায়। এভাবে দুজনের বন্ধুত্বটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হচ্ছিল। তারপর আমরা দেখতে পাই ফ্যাং এর বাবা মা তাকে বুঝিয়ে বলতে থাকে, যেটা হয়ে গিয়েছে সেটা ভুলে যাও, নিজেকে আর অপরাধী ভেবো না, এটা তোমার জন্যই ভালো হবে। এদিকে রাতে ফ্যাং ইউর খাতাটা দেখতে থাকে। যখন সে এটা পড়ছিল, তখন তার মনে পড়ে তার বোন তাকে ইউর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। তখন থেকে ইউ তার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, আর এখন তার ছোটবেলার সে বেস্ট ফ্রেন্ড এখন ইউ কিনা এই বিষয়টা কনফার্ম হওয়ার জন্য ফ্যাং ইউকে কল করে আর তার সাথে দেখা করতে চায়। তারপর সে তাড়াহুড়া করে ইউর কাছে আসে। আর আরেকটা কথা, আপনারা হয়তো ভাবতে পারেন ইউ যদি ফ্যাং এর ছোটবেলার বেস্ট ফ্রেন্ড হয় তাহলে তাদের মধ্যে যোগাযোগ নেই কেন? আসলে ফ্যাং এর বাবা মার চাকরির কারণে তারা অন্য একটি শহরে চলে গিয়েছিল, এই জন্যই তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, আর এই কারণে এখন তারা কেউ কাউকে চিনতে পারছিল না। যাই হোক, তারপর সে তাড়াহুড়া করে ইউর কাছে আসে। এখানে ইউ ফ্যাংকে ওর একটি সিক্রেট জায়গায় নিয়ে আসে আর বলে,
আমার যখন মন খারাপ হয় তখন আমি এখানে এসে বসে থাকি। এখানে ইউ ফ্যাংকে আরো বলে, প্লিজ তুমি আমাকে বলো ওই মানুষটির কথা যাকে তুমি এখনো ভুলতে পারছো না। ফ্যাং বলে, আমি তোমাকে ওইটা বলতে পারবো না। ইউ বলে, আমরা তাহলে কেমন বন্ধু যে কিনা একজন আরেকজনকে কিছুই বলতে পারি না? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে আমার কিছু গোপন কথা বলি, আমারটা শোনার পর তুমি তোমারটা আমাকে বলো। এই কথায় ফ্যাংও রাজি হয়ে যায়। তারপরে ইউ বলে, আমি যখন 7 বছরের ছিলাম তখন আমার চোখে একটা সমস্যা ছিল। তখন একটা মেয়ে যার নাম ইয়া, সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আর সে আমার চোখের কর্নিয়া ডোনেট করে, যেই কারণে আমার সফলভাবে অপারেশন হয় আর আমি পৃথিবীটা আবারও দেখতে পারি। তাছাড়া তার ভাইও আমাকে একটা নেকলেস উপহার দিয়েছিল, যেটা এখনো পর্যন্ত আমার কাছেই আছে। এখানে ফ্যাং যখন ওই নেকলেসটা দেখে তখন সে একদম শিওর হয়ে যায় যে ইউই হলো তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তারপর ইউ বলে, এখন তুমি আমাকে তোমার সিক্রেটটা বলো। ফ্যাং বলে, আমার উচ্চতা দেখলে ভয় লাগতো, তার কারণ হলো একদিন আমার বোন উঁচু পাহাড় থেকে স্লিপ করে নিচে পড়ে যায়, আর তার আগে থেকে হার্টের সমস্যা ছিল, তাই পড়ে যাওয়ার কারণে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়, যার ফলে সে মারা যায়। আর আমার কাছে মনে হয় ওই দুর্ঘটনাটা আমার জন্য হয়েছে। তাছাড়া এখনো পর্যন্ত আমি আমার বোনকে ভুলতে পারিনি। এখানে ইউ তো ফ্যাং এর কথাগুলো শুনে মনে করে হয়তো তার বোনই হলো তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। এদিকে সামারের ছুটি শুরু হয়ে যায়। তারপর সামার ভ্যাকেশনের পরে স্কুল যখন খুলে যায় তখন ইউ অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ অনেকদিন পর তার সাথে ফ্যাং এর দেখা হবে। অন্যদিকে ফ্যাং এসে ইউকে বলে, তুমি তো আগের চেয়ে অনেক মোটা হয়ে গেলে। এটা শুনে ইউ সবাইকে জিজ্ঞাসা করতে শুরু করে যে আমি কি আসলে মোটা হয়ে গেছি। তারা বলে, তুমি মোটা হলেও সমস্যা নেই, কারণ তুমি দেখতে তো অনেক কিউট। তখনই আমরা দেখতে পাই একজন নতুন স্টুডেন্ট অন্য ক্লাস থেকে ট্রান্সফার হয়ে এই ক্লাসে চলে আসে, আর সেটা অন্য কেউ নয় বরং লি ছিল। তারপর সে ক্লাসে বসে ইউকে হাই বলে আর তার পিছনেই বসে পড়ে। তখনই ইউ বলে, তুমি আবার এখানে কেন আসলে? উত্তরে লি বলে, এটা একটা সারপ্রাইজ। ক্লাস শেষ হওয়ার পর ইউর সাথে লি এসে দেখা করে আর তাকে একটা কৌতুকের বই দেয়। ইউ বলে, না এটা আমার লাগবে না, কারণ এর বদলে হয়তোবা তুমি এখন আবার আমাকে হোমওয়ার্ক করে দিতে বলবে, এই জন্য তোমার বই তুমি তোমার কাছেই রাখো। লি তখন হাসতে হাসতে বলে, আরে না, এমন কোনো ব্যাপার না, তুমি এটা রেখে দাও, এর বদলে আমার কিছুই চাই না। তখনই আবার তাদের দুজনকে কথা বলতে ফ্যাং দেখে ফেলে, আর এই বিষয়টা তার একদমই ভালো লাগে না। পরের দিন ইউ আর লি আবারও একসাথে কথা বলছিল। তাদেরকে এভাবে কথা বলতে দেখে ফ্যাং তো অনেক বেশি জেলাস ফিল করে। তারপর লি এখান থেকে চলে যাওয়ার পর ফ্যাং কৌতুকের বইটা নিজের কাছে নিয়ে নেয় আর ইউকে বলে, আমি তোমাকে পড়াই, তাই যে জিনিস তোমার পড়াশোনায় ক্ষতি করবে আমি সেটা তোমার কাছ থেকে ছিনিয়ে নিব। ইউ বলে, আমি তোমাকে এই চাকরি থেকে বাদ দিয়ে দিলাম, আমাকে বইটা ফেরত দাও। ফ্যাং বলে, না, আমাদের মধ্যে 1 বছরের এগ্রিমেন্ট হয়েছে, এখন তুমি চাইলেও আমাকে তোমার পড়ানোর কাছ থেকে বের করে দিতে পারবে না, এই জন্য চুপচাপ এই বইটার সলিউশন দেখাও। এখানে ইউরার কিছুই করার থাকে না, এই কারণে সে পড়তে শুরু করে দেয়, আর এখানে সে পড়তে পড়তে একদম টায়ার্ড হয়ে যায়। এদিকে রাতের বেলা ফ্যাং তো বাসায় এসে অনেকটাই খুশি অনুভব করছিল, কারণ লিয়ের বইটা সে ইউকে পড়তেই দেয়নি। যাই হোক, আগে তো ফ্যাং আর ইউ বাস স্টপ পর্যন্ত একসাথে যেত, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়, এই কারণে লি এখন তাদের সাথে যায়। তারপর আমরা দেখি তারা দুজনই ইউকে গুড বাই বলে। এখানে লি ফ্যাং এর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ফ্যাং সে একটা ভাব নিয়ে তাকে ইগনোর করে এখান থেকে চলে যায়। পরের দিন যখন ইউ ক্লাসে বসেছিল তখন লি বারবার ওর উপর কাগজ ছুঁড়ে মারছিল। এটা দেখে ইউ তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? লি বলে, কিছুই হয়নি, চলো আমরা গেম খেলি। এদিকে ফ্যাং এর তো জেলাসি বেড়েই যাচ্ছিল। অন্যদিকে তারা দুজন গেম খেলতে শুরু করে দেয়, কিন্তু কিছুক্ষণের ভিতরেই ফ্যাং এর ধৈর্য শেষ হয়ে যায় আর সে পেপারটি নিয়ে লিয়ের দিকে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে, এটা হলো ক্লাস, কোনো গেম খেলার জায়গা না। তারপর সে ইউকে বলে, স্টুপিড, তুমি আমার সাথে গেম খেলো, এটাতে তোমার বুদ্ধি বাড়বে, বাচ্চাদের গেম কেন খেলছো? এরকম খুশা দেওয়া কথা শুনে লিয়েরও খারাপ লাগছিল, কিন্তু বেচারা কিছুই করতে পারে না, কারণ ইউতে ফ্যাং এর সাথে বসেছিল। তারপর তাদের দুজনকে খেলতে দেখে লিয়েরও জেলাস ফিল হয়। এদিকে ইউ ফ্যাংকে বলে, আজকে আমার ক্লাস পরিষ্কার করার দায়িত্ব,
তুমি আমাকে সাহায্য করো। ফ্যাং বলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ আমাকে অন্য একটি ক্লাস করতে হবে। এই বলে ফ্যাং চলে যায়। এদিকে ইউ ক্লাস পরিষ্কার করতে গিয়ে নাচতে শুরু করে দেয়। অন্যদিকে ফ্যাং যখন এখান দিয়ে যাচ্ছিল তখন সে ইউকে এভাবে নাচ করতে দেখে ফেলে, তাই সেও ইউর নাচ দেখতে শুরু করে দেয় আর নাচগুলো অনেক এনজয় করতে থাকে। কিন্তু তখনই ইউ নাচতে নাচতে নিচে পড়ে যায়, যা দেখে ফ্যাং তাড়াতাড়ি এসে ওর দিকে হাত বাড়ায়। কিন্তু ইউ তো এখানে ফ্যাংকে দেখে তার দিকে তাকিয়ে থাকে। তারপর ইউ বলে তুমি কখন আসলে? তুমি কি আমার নাচ দেখে ফেলেছো? তুমি যদি দেখে থাকো তাহলে বলো আমার নাচ গান কেমন হয়েছে। ফ্যাং বলে আমার কাছে মনে হয়েছে একটা পাগল মেয়ে বিনা কারণে লাফালাফি করছে। এটা শুনে ইউর মনটা তো একদম খারাপ হয়ে যায়। যাই হোক, তারপর তারা দুজন একসাথে যায়। ইউ চেষ্টা করে ফ্যাং যেন তার কৌতুকের বইটা ফেরত দেয়, কিন্তু ফ্যাং রাজি হয় না। পরের দিন ক্লাসের লাইট নষ্ট হয়ে যায়। তারপর যখন টিচার এসে লাইটের সুইচ অন করে তখন লাইটটি ব্লাস্ট হয়ে যায় আর কাচের টুকরোগুলো নিচে পড়তে থাকে। এটা দেখে ফ্যাং ইউকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওর শার্টের বুদাম ইউর চুলে লেগে যায়, যার কারণে ফ্যাং তো লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় ইউর চুলে লেগে বুতামটা পড়ে যায়। এদিকে এই ঘটনায় ইউও অনেক লজ্জা পায়, কিন্তু সে ফ্যাং এর বুতামটা নিজের কাছে যত্ন করে রেখে দেয়। আসলে প্রিয় মানুষের কোনো জিনিস নিজের কাছে যত্ন করে আগলে রাখাটাও কিন্তু একরকমের ভালোবাসা, যেটার ফিলিংসটা একদম অন্যরকম। কি বলো তোমরা? আর তোমরা কারা কারা প্রিয় মানুষের গিফট অথবা কোনো জিনিস এভাবে যত্ন করে আগলে রেখেছ তা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে, জানাতে যেন ভুলো না। যাই হোক, তারপর ইউ বাসায় এসে ফ্যাং এর বুতামটা দেখে বারবার খুশিতে ব্লাশ করছিল। পরের দিন একজন ক্লাসমেট ফ্যাংকে এসে বলে যাও অ্যাব্রোড থেকে ফিরে এসেছে। এই নিউজটা শুনে ফ্যাং ক্লাস থেকে চলে যায় যাওর সাথে দেখা করতে। এদিকে এটা দেখে ইউ ওই ক্লাসমেটকে জিজ্ঞাসা করে তুমি এখন কার কথা বললে? ছেলেটা তাকে বলে তুমি জানো না এই মেয়েটা মনিটরের বেস্ট ফ্রেন্ড। ইউ এটা শুনে অনেকটা কষ্ট পায় আর ভাবে এই বিষয়টা আমি কেন জানি না। তারপর আমরা দেখি ফ্যাং এর পরের ক্লাসও অ্যাটেন্ড করে না, যেটা দেখে ইউ তো একদম অস্থির হয়ে যায়। তখনই তার ক্লাসমেট ছেলেটা তাকে বলে ও নিশ্চয়ই যাওয়ার কাছে আছে। এটা শুনে ইউ তার এক বান্ধবীকে নিয়ে ক্লাসের বাইরে চলে যায় আর সে কিছুক্ষণ পরে ফ্যাংকে ওই মেয়েটার সাথে দেখে ফেলে। তারপর যখন ফ্যাং ক্লাসে আসে তখন ইউ তাকে জিজ্ঞাসা করে ওই মেয়েটা কে ছিল। ফ্যাং বলে তার নাম হলো যাও, সেও এই ক্লাসেই পড়তো, কিন্তু ট্রান্সফার হয়ে অ্যাব্রোডে চলে গিয়েছিল, এখন আবার ফিরে এসেছে। এর পরের ক্লাসে যাও আসে। তারপর সে এসে ফ্যাং এর সাথে কথা বলে, এমনকি সে ফ্যাংকে একটি উপহারও দেয়। তারপর তারা দুজন কথা বলতে থাকে। এদিকে বেচারি ইউ তো এসব কিছু দেখছিল আর জ্বলছিল। তখনই লি এসে তাকে বলে চলো আমরাও বাইরে যাই, কিন্তু ইউ তাকে মানা করে দেয়। কিছুক্ষণ পরই ইউর ধৈর্যের সীমা পার হয়ে যায়। এই কারণে সে যাওকে বলে এই যে শোনো, এটা হলো আমার সিট। তারপর যাও যখন এখান থেকে চলে যায় তখন সে ফ্যাংকে বলে তুমি কি এই মেয়েটাকে ভালো করে চিনো? ফ্যাং বলে হ্যাঁ, যাও হলো আমার প্রতিবেশী, কিন্তু তুমি আমাকে এসব কেন জিজ্ঞাসা করছো? ইউ মিথ্যা করে বলে এমনি। তারপর রাতের বেলা আমরা ইউকে অনেক চিন্তিত আর দুঃখী দেখতে পাই, এমনকি তার ঠিকভাবে ঘুমও আসছিল না আর সারা রাত সে একদমই ঘুমাতে পারে না, যার কারণে আজকে সে ক্লাসে এসেই ঘুমিয়ে পড়ে। এদিকে টিচার যখন তাকে ঘুমাতে দেখে তখন তিনি তো ইউকে অনেক বকাঝকা করে বলে এই সমস্যার সমাধানটা এসে সলভ করে দেখাও, কিন্তু তার আগেই যাও এই সমস্যাটার সমাধান সলভ করে ফেলে। এই কারণে টিচার তার উপরে আরো রেগে যায়। যাই হোক, তারপর ইন্টার স্কুল নলেজ কম্পিটিশন শুরু হতে যাচ্ছিল। ইউ এটাতে ফ্যাং এর সাথে পার্টিসিপেট করতে চায়, কারণ এই কম্পিটিশনে জিততে পারলে 5 স্টার হোটেল থেকে 2টা টিকিট দেওয়া হবে। পরের দিন টিচার এসে বলে ফ্যাং আর যাও আমাদের স্কুল রিপ্রেজেন্ট করবে। এটা শুনে ইউর বান্ধবী টিচারকে বলে ম্যাম এই মেয়েটাও পার্টিসিপেট করতে চায়। এটা শুনে টিচার বলে ঠিক আছে, তাহলে তাদের দুজনের সিলেকশনের জন্য প্রথমে আমাদেরকে কম্পিটিশন কুইজ করাতে হবে, যে জিতবে সেই আগে যাবে। এটা শুনে ইউ খুশি হয়, কারণ তার কাছে এখন একটা সুযোগ আছে। তারপর ক্লাস শেষে ইউ ফ্যাংকে বলে আমি শুনেছি তুমি নাকি সবকিছুর অর্গানাইজ করছো, তাহলে তুমি কি আমাকে ওই প্রশ্নগুলো বলবে যেগুলো জিজ্ঞেস করা হবে? ফ্যাং বলে আমি এত কিছু জানি না, কিন্তু কিছু প্রশ্ন আমি তোমাকে কপি করে দিচ্ছি, এগুলো দেখে নাও। ইউ বলে থ্যাংক ইউ, তুমি অনেক ভালো।
তখনই তার বান্ধবী তাকে বলে, স্টুপিড, কুইজে তো 500 প্রশ্ন করা হবে, এগুলো তো মাত্র কয়েকটা প্রশ্ন, এগুলো দিয়ে তুমি আর কি বা করতে পারবে। এটা শুনে ইউ ফ্যাংকে বলে, দাও আমার ড্রিঙ্কস আমাকে ফিরিয়ে দাও, এই কয়েকটা প্রশ্নের জন্য আমি তোমাকে ড্রিঙ্কস দিব না। কিন্তু ফ্যাংও দুষ্টু কম না, সে বলে, আমি কেন ফেরত দিব, তুমি তো এটা আমাকে দিয়ে দিয়েছ। যাই হোক, ইউ জাওয়ের কাছে কোনোভাবেই হারতে চায় না, এই কারণে সে দিনরাত পরিশ্রম করতে থাকে যাতে সে ফ্যাং এর সাথে যেতে পারে। আর আজকেই হবে তাদের কম্পিটিশন। এখানে জাও আর ইউ সামনাসামনি ছিল আর ফ্যাং কম্পিটিশনটা হোস্ট করছিল। তারপর সে দুজনকে প্রশ্ন জিজ্ঞাসা করে। প্রথমে ইউ ভালো করতে থাকে, কিন্তু মাঝখানে এসে সে আটকে যায়। তবে একদম শেষে দুজনের পয়েন্টই সমান হয়ে যায় আর লাস্ট প্রশ্নের জবাব দিয়ে ইউ জিতে যায়। এদিকে জাও হেরে যাওয়ার কারণে অনেক কষ্ট পায়, কারণ তারও ইচ্ছে ছিল সে ফ্যাং এর সাথে যাবে। যাই হোক, ক্লাস শেষে ফ্যাং ইউকে জিজ্ঞাসা করে, তুমি কম্পিটিশনে কেন যেতে চাও? ইউ বলে, শুধু ব্রেনের শক্তি বাড়ানোর জন্য। তখনই সাইডে দাঁড়ানো তার বান্ধবী বলে ওঠে, এই মেয়ে তোমার সাথে লাঞ্চ করতে চায়। এটা শুনে ফ্যাং তো হেসে দেয়। তখন ইউ লজ্জা পেয়ে বলতে থাকে, আসলে আমি কখনো 5 স্টার হোটেলে খাবার খাইনি, এই কারণে আমি যেতে চাইছিলাম। যাই হোক, তারপর রাতের বেলা ইউ বাসায় এসে যখন ঘুমিয়েছিল তখন তো সে বিভোর স্বপ্নে হারিয়ে যায়। সে এখানে স্বপ্ন দেখে তারা কম্পিটিশনে জিতে যাওয়ার পর দুজন সেজেগুজে 5 স্টার হোটেলে গিয়ে রোমান্টিক একটা ডিনার এনজয় করে। তারপর তাদের কম্পিটিশনের দিন চলে আসে আর এই কম্পিটিশনটা নিয়ে ইউ আর ফ্যাং অনেক বেশি এক্সাইটেড ছিল। তারপর হোস্ট প্রশ্ন করতে শুরু করে। কুইজের প্রথম দিকে পয়েন্ট সবার প্রায় একই রকম হয়, দুটি দলই খুব ভালো খেলছিল। একটা ভুল জবাব দিলেই সব শেষ। ফ্যাং আর ইউ লাস্ট জবাব দিয়ে কম্পিটিশনটা জিতে যায়। এই কারণে তারা দুজন অনেক খুশি হয়। তারপর তারা দুজন 2টা টিকিট পায়, কিন্তু ইউর ভাগ্যটা আসলেই খারাপ ছিল। সে ওই 5 স্টার হোটেলে যাওয়া 2টা টিকিটই হারিয়ে ফেলে। এই কারণে সে সব জায়গায় খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে ফ্যাং তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? কিন্তু ইউ তাকে কিছুই বলে না। পরের দিন স্কুল শেষ হয়ে যাওয়ার পর ফ্যাং যখন বাসায় আসে তখন তার বাবা তাকে বলে, কালকে আমরা সবাই 5 স্টার হোটেলে লাঞ্চ করতে যাব। এটা শুনে ফ্যাং এর মনে পড়ে যায় যে ইউ ক্লাসে অনেকক্ষণ ধরে কিছু একটা খুঁজছিল। সে হয়তো ওই 5 স্টার হোটেলের টিকিটগুলো হারিয়ে ফেলেছে। তা না হলে সে এই বিষয়টা নিয়ে তার সাথে অনেক প্ল্যান করত। এই কারণে সে তার বাবাকে বলে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আমার এক ফ্রেন্ডকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। তার বাবা বলে, ঠিক আছে। পরের দিন ফ্যাং ইউর সাথে এসে দেখা করে। এখানে ইউর মনটা অনেক খারাপ ছিল। সে মন খারাপ করে ফ্যাংকে বলে, সরি, আমি টিকিটগুলো হারিয়ে ফেলেছি। এই কথাটা শুনে ফ্যাং এদিক সেদিক দেখতে থাকে আর বলে, এদিকে আসো, টিকিটগুলো তো এখানেই পড়ে আছে। ইউ তো এই বিষয়ে কিছুই জানতো না যে এই টিকিট দুটো আগে থেকেই ফ্যাং রেখে দিয়েছিল। এখন যাই হোক না কেন, 5 স্টার হোটেলে যাওয়ার আগে আমরা ইউকে অনেক খুশি দেখতে পাই। সে অনেক সুন্দর একটি ড্রেস পরে চলে আসে আর দুজন মিলে রেস্টুরেন্টে যায়। তবে ইউ ভেবেছিল এটা হয়তো একটা রোমান্টিক ডিনার হবে, কিন্তু এমন কিছুই হয় না। এখানে শুধুমাত্র শান্ত পরিবেশ আর মজার মজার খাবার ছিল। যাই হোক, পরের দিন স্কুলের আগে এক্সামের রেজাল্ট আসে। ইউর অনেক উন্নতি হয়েছে। এই জন্য ফ্যাং তাকে বলে, গল্পের বই পড়া ছেড়ে দাও, তাহলে তুমি টপ 10-এ চলে আসতে পারবে। তারপর টিচার এসে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে এখনকার রেজাল্ট অনুসারে সিট চেঞ্জ করা হবে। এই কারণে জাওয়ের সিট ফ্যাং এর সাথে পড়ে আর ইউর সিট পড়ে তার এক বান্ধবীর সাথে। আর এখন ইউ তো ফ্যাং এর সাথে জাওকে কোনোভাবেই সহ্য করতে পারছিল না, কারণ সে তো ফ্যাংকে ভালোবাসতে শুরু করেছে। তাই সে এখন সিদ্ধান্ত নেয় ফ্যাংকে তার নিজের অনুভূতির কথা জানিয়ে দিবে। তারপর যখন সে ক্লাসের পাশ দিয়ে যাচ্ছিল তখন সে ফ্যাংকে জাওর সাথে দেখে নেয়। এখানে জাও ফ্যাংকে বলে, আমরা দুজন ছোটবেলার বন্ধু, আমি সবসময় চাইছি যেন আমরা দুজন সবসময় একসাথে থাকতে পারি। এদিকে ইউ তো তাদের দুজনকে একসাথে দেখে অনেক কষ্ট পায়, তার মনটাই ভেঙে যায়। এই কারণে সে আর তার মনের কথা না বলে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। পরের দিন সকালে ক্লাসের মধ্যে ইউকে অনেক মনমরা লাগছিল। তখনই ফ্যাং এসে বলে, এই প্রশ্নটা তুমি ভুল উত্তর দিয়েছ, আমি কি তোমাকে সাহায্য করব? ইউ বলে, কোনো দরকার নেই, আমি নিজেই সংশোধন করে নিব। ইউকে এমন ভাবে কথা বলতে দেখে ফ্যাং ভাবে, কি কারণে ইউ আমাকে ইগনোর করছে? ও কি কোনো বিষয় নিয়ে আমাকে সন্দেহ করছে? এইসব ভেবে ফ্যাং ইউকে বলে, তুমি কি আমাকে নিয়ে কিছু ভুল ভাবছো? তখনই পিছন থেকে লি ফ্যাংকে বলে,
তুমি এখানে কি করছো? তখনই ইউ ফ্যাংকে মিথ্যা বলে যে আমি তোমাকে নিয়ে কিছুই ভাবছি না। এই বলে সে লিকে নিয়ে এখান থেকে চলে যায়, যেটা দেখে ফ্যাংও অনেক কষ্ট পায়। যাই হোক, পরের ক্লাসে লি আর ইউ একসাথে কথা বলতে থাকে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ইউ ফ্যাং এর কাছে এসে বলে, আমাকে আমার গল্পের বইটা ফেরত দাও। ফ্যাং বলে, তুমি ওইটা দিয়ে কি করবে, আর আমাকে এভাবে ইগনোর করছো কেন? লিয়ের সাথে তো ঠিকই হেসে হেসে কথা বলছো। এবার ইউ বলে ওঠে, আমার যা ইচ্ছে আমি তাই করব, সেটা একান্তই আমার ব্যাপার, তাতে তোমার কি? এই কথাটা ফ্যাং এর আবার অনেক খারাপ লাগে, এই কারণে সে এখান থেকে চলে যায়। এদিকে পরের দিন টিচার ইউকে ডাকে আর বলে, তোমার রেজাল্ট আগের মতো আর ভালো হচ্ছে না। যখন তুমি মনিটরের সাথে বসতে তখন তোমার রেজাল্ট তো অনেক ভালো হতো। টিচারের কথাটা শুনে ইউ অনেক দুঃখী হয়ে যায়। তারপর লি এসে ইউকে বলে, তুমি কি এই সপ্তাহের ছুটিতে ফ্রি আছো? ইউ বলে, হ্যাঁ, কিন্তু কেন? লি বলে, ছুটির দিন আমি তোমাকে নিতে আসব। তারপর শনিবার লি ইউর বাসায় আসে আর তাকে এখান থেকে রিসিভ করে নিয়ে যায়। তারপর পুরো দিন তারা দুজন একসাথে অনেক ভালো ভালো সময় কাটায়। সারাদিন ঘোরাঘুরি করে রাতে তারা দুজন যখন বাসায় ফিরছিল তখন বাসার বাইরে ফ্যাং ইউর জন্য ওয়েট করছিল। সে তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। তারপর ইউ যখন তার বাসার ভিতরে চলে যায় তখন লি আর ফ্যাং এর সামনাসামনি দেখা হয়। এখানে ফ্যাং লিকে বলে, ইউর রেজাল্ট অনেক খারাপ হয়েছে, তাকে পড়াশোনা করতে দাও। তখন লি বলে, তোমার ওর জন্য এত চিন্তা, কিন্তু তুমি কি জানো না ইউর যে মন খারাপ ছিল, তাই আমি তাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। এখানে লি এর কথায় ফ্যাং অনেক চিন্তায় পড়ে যায়। সে ভাবে কোন কারণে ইউর মন খারাপ, তাছাড়া সে আমার সাথে কোনো কথাও কেন বলছে না। যাই হোক, পরের দিন যাও ফ্যাংকে বলে, অতি শীঘ্রই এক্সাম শুরু হতে যাচ্ছে, তুমি কি ওই পরীক্ষাটা দিবে? ফ্যাং বলে, হ্যাঁ, আমরা একসাথেই পরীক্ষা দিব। তাদের কথাগুলো ইউ আবার শুনে ফেলে। তারপর সে লিকে জিজ্ঞাসা করে, এই বিএমটি পরীক্ষাটা কেন হয়? লি বলে, আমি যতটুকু জানি এই পরীক্ষাটি ভিডিএস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য দিতে হয়। এটা শোনার পর ইউর মনটা তো অনেক খারাপ হয়ে যায়, কারণ তার ভালোবাসা তার থেকে অনেক দূরে চলে যাবে। মানে ওই ইউনিভার্সিটি অ্যাব্রোডে ছিল, তাদের শহর থেকে অনেকটাই দূরে। তারপর বাসায় যাওয়ার সময় ইউ অনেক মন খারাপ করে যাচ্ছিল। তারপর সে রাস্তার এক জায়গায় বসে ভাবতে থাকে, আমরা কি আর কখনই দেখা করতে পারবো না? পরের দিন যখন সে স্কুলের ক্যান্টিনে খাবার খাচ্ছিল তখন ইউর বান্ধবী তার কাছে আসে আর বলে, আমাদের মনিটরকে গুড বাই বলা দরকার, কারণ সে খুব তাড়াতাড়ি টেস্টে উত্তীর্ণ হতে যাচ্ছে। এদিকে লি ফ্যাংকে বলে, চলো একটা লাস্ট প্রতিযোগিতা হয়ে যাক। ফ্যাং বলে, অবশ্যই হবে। তারপর তারা দুজনে বাস্কেটবল খেলতে শুরু করে দেয়। গেম খেলার সময় ফ্যাং কিছুটা আহত হয়। তখন ইউ তার কাছে যেতে চায়, কিন্তু তার আগেই যাও আবার ফ্যাং এর কাছে চলে আসে। এটা দেখে ইউ আর তার কাছে যায় না। সে দৌড়ে স্কুলের ডক্টরের কাছে আসে আর বলে, আমাকে কিছু ওষুধ দিন, আমার এক বন্ধু অনেক ব্যথা পেয়েছে। কিন্তু ডক্টর তাকে ওষুধ দেয় না। তখনই তাড়াহুড়া করার কারণে ওর মাথা দেয়ালের সাথে বাড়ি খায় আর সেও অনেকটাই ব্যথা পায়। তাও সে বাইরে গিয়ে দোকান থেকে ওষুধ কিনে নিয়ে আসে আর ফ্যাং এর টেবিলের উপরে রেখে দেয়। এদিকে ফ্যাং যখন ওষুধগুলো তার টেবিলে দেখে তখন সে খুব ভালোভাবেই বুঝতে পারে যে এগুলো ইউ রেখেছে। এই কারণে সে ইউর কাছে আসে আর তাকে ধন্যবাদ জানায়। তখনই সে খেয়াল করে ইউর মাথার ব্যথার স্থানটা। এই কারণে সে জিজ্ঞাসা করে, তোমার মাথায় কি হয়েছে? ইউ বলে, তেমন কিছু না, একটু ব্যথা পেয়েছি। তারপর ফ্যাং তাকে ধন্যবাদ জানায় ওষুধ দেওয়ার জন্য। তবে তারা দুজন এখানে তেমন কোনো কথা বলতে পারে না, কারণ তখনই ক্লাস শুরু হয়ে যায়। তার পরের দিন হুট করে বৃষ্টি পড়তে শুরু করে। কিছুক্ষণ পর লি ইউকে বাহিরে নিয়ে আসে। এদিকে ফ্যাংও ওদের পিছু নিয়ে আসে, কিন্তু এই বিষয়টা ইউ আবার খেয়াল করে না। তারপর লি আর ইউ একসাথে বৃষ্টি এনজয় করতে থাকে। তারপর যখন ইউ বাসের ভিতরে উঠে তখন সে জানালা দিয়ে ফ্যাংকে দেখতে পায়। এখান থেকে তাদের দুজনের ভিতরে ভুল বোঝাবুঝি শুরু হয়ে যায়, কারণ ইউ মনে করছিল ফ্যাং হয়তো বা জাওকে পছন্দ করে, অন্যদিকে ফ্যাং মনে করছিল ইউ হয়তো লিকে পছন্দ করে। কিন্তু আসল সত্যটা তো হলো দুজনেই ভুল ভাবছে। দুজনের ভুল বোঝাবুঝির কারণে তাদের ভিতরে দূরত্ব সৃষ্টি হতে থাকে। তারপর রাতে ফ্যাং ইউকে কল করে বলে, আমি তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে অ্যাব্রোডে চলে যাব, তুমি কি এখন আমার সাথে দেখা করতে পারবে? ইউ বলে, আমরা কোথায়
কোথায় দেখা করব? ফ্যাং বলে বইয়ের দোকানের বাহিরে আমি অপেক্ষা করব। এদিকে কল কেটে যাওয়ার পর তাড়াতাড়ি ইউ বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু তখনও বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বইয়ের দোকানের বাহিরে এসে সে ফ্যাং এর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতে থাকে। অপরদিকে ফ্যাংও অন্য একটি বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে ইউর জন্য ওয়েট করতে থাকে, কিন্তু ইউর মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে সে ফ্যাংকে কল করতে পারছিল না। এদিকে ফ্যাংও ইউকে বারবার কল দিতে থাকে, কিন্তু ইউর ফোনটা অফ ছিল। যাই হোক, এত বৃষ্টি হওয়ার পরেও ইউ ফ্যাং এর জন্য ওয়েট করতে থাকে। এদিকে ফ্যাং আবার মনে মনে ভাবে, তাহলে কি ইউ আমাদের স্কুলের সামনে যে বইয়ের দোকানটা আছে সেখানে দাঁড়িয়েছে? এইসব ভেবে সে দৌড়ে ওই দোকানে যেতে থাকে। তারপর যখন সে এখানে আসে তখন সে আর ইউকে দেখতে পায় না। আসলে এতক্ষণে ইউ এখান থেকে চলে গিয়েছে, এই কারণে তাদের দুজনের আর দেখাটাই হয় না। পরের দিন ইউর ফ্যাং এর জন্য অনেক চিন্তা হচ্ছিল, এই কারণে সে ফ্যাংকে মেসেজ করে বলে, আমার ইচ্ছা তুমি পুরো ক্লাসের ভিতরে টপ করো। এদিকে ফ্যাং ইউর মেসেজগুলো পড়ে আর তার এই মেসেজগুলো দেখে অনেক ভালো লাগে। তবে বৃষ্টিতে ভিজার কারণে তার শরীরটা খারাপ ছিল, এই কারণে সে ইউর সাথে দেখা করতে পারবে না, কিন্তু সে ইউকে অনেক মিস করছিল। এদিকে ইউ তো নিজের সাথে নিজেই কথা বলছিল। সে ভাবতে থাকে, আমার এমনটা কেন মনে হচ্ছে যে ফ্যাং পাশ করবে না? না না, আমি এসব কি ভাবছি, এরকমটা কখনই হবে না। তার পরের দিন লি ইউর সাথে হাঁটছিল, তখন সে ইউকে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে পছন্দ করো? উত্তরে ইউ বলে হ্যাঁ। লি বলে, ওই ছেলেটা কি ফ্যাং? ইউ বলে হ্যাঁ, আমি ফ্যাংকে অনেক ভালোবাসি। এইটা শুনে লিয়ের মনটা আবার ভেঙে যায়, কারণ সেও তো ইউকে পছন্দ করত। অন্যদিকে ফ্যাং যদি টেস্টে পাশ হয়ে যায় তাহলে সে ইউর থেকে অনেক দূরে চলে যেতে হবে। এসব ভেবে ইউ অনেকটাই মন খারাপ করে। এদিকে ফ্যাংও পরীক্ষা দেওয়ার সময় বারবার একটা স্টিকার দেখছিল আর ভাবছিল সে কোনোভাবে ইউর কাছ থেকে দূরে যেতে চায় না। তাই সে এবার সিদ্ধান্ত নেয় টেস্টে পাশ করবে না। এই কারণে সে তার দেওয়া সব আনসারগুলো মুছতে থাকে যাতে করে সে ফেল করে। এর পরের সিনে দেখা যায় ইউর মনে হচ্ছিল টেস্টে পাশ হয়ে যাওয়ার পর ফ্যাং হয়তো ইংল্যান্ডে চলে যাবে। ওইখানে যাওয়ার আগে তার ফ্যাংকে একটা গিফট দেওয়া উচিত। তাই সে একটা গিফট কিনতে দোকানে চলে আসে। গিফট কিনে ইউ আর তার বান্ধবী ফেয়ারওয়েল অনুষ্ঠানের আয়োজন করে, যাতে করে ইউ আর ফ্যাং লাস্ট বারের মতো একটি সুন্দর মোমেন্টের মধ্য দিয়ে দেখা করতে পারে। এখানে ফ্যাংকে স্পেশালি ইনভাইট করা হয়েছে আর অন্য বন্ধু বান্ধবকেও ডাকা হয়েছে। তখনই এখানে ফ্যাং আসে। ফ্যাং এসে ইউকে সারপ্রাইজ দেয়। ইউ মনে মনে বলে, আমাকে এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে হবে। বলা তো আর যায় না যে আমাদের আর কখনো দেখা হবে নাকি হবে না। তারপর তারা সবাই মিলে পার্টিতে অনেক এনজয় করে। ফ্যাং তো এখানে একটি গানও গায় আর তখন ইউ তার সাথে কাটানো ভালো সময়গুলো মনে করতে থাকে। তারপর পার্টি শেষ হয়ে যাওয়ার পরে সে ফ্যাংকে একটা গিফট দেয় আর তাকে বেস্ট অফ লাক বলে, কিন্তু সে তো আর জানতো না যে ফ্যাং যাবে না। তারপর ফ্যাং ইউকে বুঝিয়ে বলে, তুমি আমার আর যাওয়ার বিষয় নিয়ে যেমনটা ভাবছো ব্যাপারটা কিন্তু মোটেও তেমন না। যাও হলো আমার শুধুমাত্র ক্লাসমেট, এর থেকে বেশি কিছু না। আর এখানে তাদের সব ভুল বুঝাবুঝি ঠিক হয়ে যায়। তারপর ইউ বাড়িতে এসে শুধু ফ্যাং এর কথাগুলোই ভাবছিল। এখানে সে ফ্যাংকে নিয়ে এতটাই অস্থির ছিল যে খাট থেকে নিচে পড়ে যায়, কিন্তু খাট থেকে নিচে পড়েও সে শুধু হাসতেই থাকে, কারণ মেয়েটা তো এখন প্রেমের সাগরে সাঁতার কাটতেছিল। যাই হোক, পরের দিন ইউ ক্লাসে এসে ফ্যাংকে না দেখে অনেক দুঃখী হয়ে বসে থাকে আর ফ্যাং এর বেঞ্চের দিকে তাকিয়ে তাকে মিস করতে থাকে। তার কাছে মনে হচ্ছিল ফ্যাং হয়তো ইংল্যান্ডে চলে গিয়েছে। তবে কিছুক্ষণ পরই ফ্যাং ক্লাসে চলে আসে। এখানে টিচার তো ফ্যাংকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কি অ্যাব্রোডে যাওনি? ফ্যাং বলে, না, আমি টেস্টে পাশ করিনি। এদিকে ইউ তো ফ্যাংকে দেখে সব থেকে বেশি খুশি হয়। তারপর তারা দুজন একজন আরেকজনকে দেখে মুচকি হাসছিল। ইউ মনে মনে বলছিল, আমার ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে, আমার ভালোবাসা আবারও আমার কাছে ফিরে এসেছে, আমার স্বপ্ন সত্যি হয়ে গিয়েছে। ফ্যাং চলে আসার পর ইউ আরো একটি খুশির খবর পায়, আর সেটা হলো তারা দুজন আবারও একই সাথে একই বেঞ্চে বসবে, যাতে করে ইউর খারাপ রেজাল্ট গুলো ভালো হয়। তারপর ক্লাস চলাকালীন লি ইউকে কাগজ দিয়ে জিজ্ঞাসা করে, চলো আমরা লাইব্রেরিতে যাই। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সে বলে, আমি যাব, কিন্তু ফ্যাং ইউকে লিয়ের সাথে সময় কাটাতে দিতে চায় না। এই কারণে ফ্যাং তাকে আটকায় আর ইউ লিকে মানা করে দেয়।
এই বিষয়টা নিয়ে লিয়ের অনেক মন খারাপ হয়। তারপর স্কুলের এক্সাম শুরু হয়ে যায়। সব স্টুডেন্ট খাতায় লিখতে শুরু করে, কিন্তু একটা স্টুডেন্ট নকল করছিল আর তার নকল করার কাগজটা নিচে পড়ে লিয়ের পায়ের কাছে চলে আসে। এদিকে টিচার এটা আবার দেখে ফেলে, যার কারণে বেচারা লিয়ের উপর নকল করার দোষারোপ লাগিয়ে দেওয়া হয়। তারপর লি হেড টিচারকে বলে, আমি কিছুই করিনি, আর আমি যদি এসব করতাম তাহলে আমার ওই সাহস আছে যে আমি এসব স্বীকার করে নিতাম। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করছিল না। এই কারণে সে অনেক কষ্ট পেয়ে স্কুল থেকেই চলে যায়। তবে ইউ তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু আটকাতে পারে না। পরের 3 দিন পর্যন্ত সে আর স্কুলে আসে না। এদিকে ইউর পুরোপুরি বিশ্বাস ছিল যে লি কোনো চিটিং করেনি, এই জন্য সে ফ্যাং এর কাছে এ বিষয়ে সাহায্য চায়। তখন তারা সব ফ্রেন্ডেরা মিলে প্ল্যান করে সিকিউরিটি ক্যামেরা রুমে গিয়ে চেক করবে। এভাবে তারা লিকে নির্দোষ প্রমাণ করে। আর এখন স্কুল ম্যানেজমেন্ট লিয়ের কাছে মাফ চায়। তারপর ফ্যাং আর ইউ মিলে লিয়ের কাছে আসে যাতে সে স্কুলে ফেরত আসে, কিন্তু লি তাদের দুজনকে মানা করে দেয়। আর লি কিভাবেই বা স্কুলে ফিরে যেত? সে যে মেয়েটাকে ভালোবাসে সে মেয়েটা তো অন্য আরেকজনকে ভালোবাসে। তবে ইউ চায় লি যেন আবারও স্কুলে আসে। এমনকি সে তাকে বলে, আমরা দুজন এখন দৌড় প্রতিযোগিতা করব, আর যে প্রথমে থেমে যাবে সেই হেরে যাবে। যদি আমি জিতি তাহলে তোমাকে স্কুলে ফেরত আসতে হবে। তারপর ইউ আর লি দৌড়াতে শুরু করে। তখন লি বলে, এবার তো দাঁড়াও, আমি হার মেনে নিয়েছি। আর এ কারণে লি আবারও স্কুলে ফিরে আসতে হয়। আর এখন লিও সবকিছু মেনে নিয়েছে। সে ফ্যাং আর ইউর সাথে বন্ধুত্ব করে নেয়, আর ক্লাসের সবার সাথে সবকিছু ঠিক হয়ে যায়। তারপর সব ছাত্রছাত্রীরা ফাইনাল এক্সামের প্রস্তুতি নেয়, আর তারা বেশ কয়েক সপ্তাহ দিনরাত কঠোর পরিশ্রম করে। আর ফাইনালি তাদের পরীক্ষার দিন চলে আসে। আর এই পরীক্ষা দেওয়ার সময় তারা সবাই ভালো প্রস্তুতির সাথে পরীক্ষা দিয়েছিল। স্কুলের লাস্ট দিনে সবাই অনেক এনজয় করে। তারপর যখন পরীক্ষার রেজাল্ট আসে তখন সব স্টুডেন্টরাই ভালো রেজাল্ট করে। ইউর বিশ্বাস ছিল সে ফ্যাং এর সাথে ইউনিভার্সিটিতে একসাথে পড়বে। তারপর আমরা দেখতে পাই ফ্যাং এর মা ওর সাথে রাগ করে যে সে কেন অ্যাব্রোডে যায়নি। ফ্যাং চুপচাপ তার মায়ের কথা শুনে। এদিকে ইউ আবার এক সাইড থেকে তাদের কথাগুলো শুনে ফেলে আর ভাবতে থাকে ফ্যাং এমনটা কেন করেছে, সে কি আমার জন্য এখানে রয়ে গিয়েছে? যাই হোক, তারপর ফ্যাং এর মানিব্যাগটা দেখার পর ইউ জানতে পারে ফ্যাং এ হলো তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। সত্যিটা সামনে আসার পর ইউর মনে ফ্যাং এর জন্য সম্মানটা আরো বেড়ে যায়। তারপর একদিন ইউ ফ্যাংকে বলে, তুমি আমার থেকে সত্যিটা কেন লুকিয়েছিলে? তুমি আমাকে সবকিছু কেন খুলে বলনি? ফ্যাং বলে, আমি চাইনি তুমি আমার বোনের বিষয়টা শুনে কষ্ট পাও। যাই হোক, এবার ফাইনালি ইউ ফ্যাংকে তার নিজের অনুভূতির কথা বলে দেয়, আর ফ্যাংও তাকে অ্যাকসেপ্ট করে নেয়, কারণ তারা দুজনই দুজনকে অনেক আগে থেকেই ভালোবাসতো, কিন্তু এতদিন বলতে পারেনি। আর তাদের এ পরিপূর্ণ লাভ স্টোরি দেখিয়ে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়।